আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব কোন শর্তে থেমে যাচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ। এরপর আরও জানিয়ে দিব রাতভর হামলায় লন্ডভন্ড রাশিয়া। আরও জানিয়ে দিব ইরানের সঙ্গে ওবামার চেয়ে ভালো চুক্তি করব। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের এক মিসাইলেই কাঁপছে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, হামলা, অস্থায়ী যুদ্ধবিরতি আর হুমকির মধ্যেই চলছিল আলোচনা। যুক্তরাষ্ট্র আর ইরান কি এবার সত্যি নতুন এক সমঝোতার দিকে এগোচ্ছে, নাকি এই চুক্তি আবারও কূটনৈতিক প্রতিশ্রুতির ভেতরে লুকানো অনিশ্চয়তার আরেক? একদিকে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে দীর্ঘদিনের চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির মধ্যেও অনড় তেহরান। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচিতে বড় ছাড় দিচ্ছে? প্রেক্ষাপটে শুরু হরমুজ প্রণালীর উত্তেজনা ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের চেষ্টা করে মার্কিন বাহিনী, আর তার পাল্টা অবস্থানে ইরানের দৃঢ় প্রতিরোধ। সবকিছু মিলিয়ে তৈরি হয় এক উচ্চ মাত্রার ভূ রাজনৈতিক চাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে এই চাপের মাঝেও ইরান তার অবস্থান থেকে এক চুলও সরেনি। ফলাফল, আলোচনার টেবিলে আবারও ফিরতে হচ্ছে ওয়াশিংটনকে। আর এই আলোচনায় আপাতত লাভের পাল্লা কিছুটা ভারী ইরানের দিকে, এমনই ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক মহল। পুরো সমঝোতার কেন্দ্রে এখন একটাই বিষয়, পারমাণবিক কর্মসূচি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আবারও সতর্ক করে দেন, ইরানকে তার সীমারেখা বুঝতে হবে। অন্যদিকে ইরানের অবস্থানও পরিষ্কার, তাদের দাবি পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র চায় না। কিন্তু বাস্তবতা আরও জটিল, কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 440 কেজি ইউরেনিয়াম ছিল, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। আর এই ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির ইউরেনিয়ামের খুবই কাছাকাছি মানের। এই পরিস্থিতিতেই আলোচনার টেবিলে আসে নতুন কূটনৈতিক ফর্ম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যদিও চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তার ভাষায়, এখনকার প্রস্তাবটি এমন এক পর্যায়ে আছে যেখানে হরমুজ প্রণালীতে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও মিলছে মিশ্র বার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, দুই পক্ষের আলোচনা যে কোনো সময় ভেস্তেও চলে যেতে পারে। এই দ্বৈত অবস্থানই এখন পুরো পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। আলোচনায় আরও আছে যুদ্ধবিরতি সম্প্রসারণ, নিষেধাজ্ঞা শিথিলের শর্ত, জব্দ অর্থ ফেরত, এমনকি পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো সংবেদনশীল বিষয়। রাতভর ইউক্রেনের ভয়াবহ হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে মস্কো। স্টারোবিলস্কে একটি ছাত্রাবাসে হামলায় হতাহতের ঘটনায় ইউক্রেনকে সরাসরি দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি, এটি রাশিয়ার ভেতরে ভয় ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সমর্থিত স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী লুহানস্কের স্টারোবিলস্ক শহরে রাতভর চালানো হামলায় অন্তত 10 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন। আরও 11 জন নিখোঁজ হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন ঘিরে শুরু হয়েছে উদ্ধার অভিযান। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে নতুন মাত্রার সন্ত্রাসী কৌশল গ্রহণ করেছে। তবে কিয়েভের সেনাবাহিনী জানিয়েছে, স্টারোবিলস্কে রাশিয়ার অভিজাত রুবিকন ড্রোন ইউনিটের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের অভিযোগ, এই ইউনিটটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ড্রোন হামলা পরিচালনা করে আসছে। যদিও তারা স্পষ্ট করেনি রাশিয়া যে ভবনটিকে ছাত্রাবাস বলছে সেটি তাদের লক্ষ্য ছিল কিনা। ঘটনার পর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে তীব্র প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা, গোয়েন্দা কার্যালয় বা সামরিক অবকাঠামো ছিল না। তিনি আরও দাবি করেন রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গোলাবারুদ ভবনটিতে আঘাত করেছে এমন পশ্চিমা ব্যাখ্যার কোনো ভিত্তি নেই। ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও বাইরে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে তার সরকার যে চুক্তিটি করতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভালো ও যথাযথ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পরমাণু চুক্তির চেয়ে এটি বহুগুণ শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন। রোববার 24 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। পোস্টে বারাক ওবামার তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি তবে তা হবে অত্যন্ত জুৎসই ও যথাযথ। এটি ওবামার করা চুক্তির মতো মোটেও হবে না, যে চুক্তির মাধ্যমে ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ দেওয়া হয়েছিল এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ পরিষ্কার ও উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। চলমান কূটনৈতিক আলোচনার স্পর্শকাতরতা এবং গোপনীয়তা বজায় রাখার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদের চুক্তিটি আগের চেয়ে সম্পূর্ণ উল্টো বা বিপরীত, কিন্তু এখনো কেউ এটি দেখেনি বা জানে না এর ভিতরে কি আছে। এমনকি এর সব শর্ত নিয়ে এখনও চূড়ান্ত আলোচনাও শেষ হয়নি। সুতরাং সেই সব পরাজিত ব্যক্তিদের কথায় কান দেবেন না, যারা নিজেরা কিছু না জেনেই কোনো বিষয়ে সমালোচনা করতে ভালোবাসে। পূর্বসূরীদের ব্যর্থতার দায় তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার আগে যারা ক্ষমতায় ছিলেন এই সমস্যাটি বহু বছর আগেই তাদের সমাধান করা উচিত ছিল, কিন্তু তারা তা করেননি। তবে আমি তাদের মতো কোনো খারাপ বা দুর্বল চুক্তি করি না। ডোনাল্ড ট্রাম্পের এই আত্মপক্ষ সমর্থনকারী পোস্টটি এমন সময় এলো যখন মার্কিন রাজনীতির ভেতরে তার বিরোধী পক্ষ এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যে চুক্তিটি হতে যাচ্ছে সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো ধারা বা আলোচনার অন্তর্ভুক্ত নেই। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পারমাণবিক কর্মসূচিকে বাইরে রেখে ইরানের সাথে চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আর এই সমালোচনার জবাব দিতেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বিরোধীদের হতাশাবাদী আখ্যা দিয়ে নিজের চুক্তির পক্ষেই সাফাই গাইলেন। এবার ভারতীয় বিমানবাহী রণতরী ধ্বংস করতে মাঠে এলো পাকিস্তানের 500 কিলোমিটার পাল্লার স্ম্যাশ সুপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও 2.5 গুণ বেশি গতিতে ছুটে চলা এই মিসাইল আকাশ থেকে খাড়াভাবে নেমে এসে মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে যুদ্ধজাহাজ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই নতুন মিসাইল শুধু উপকূল রক্ষার অস্ত্র নয়, বরং আরব সাগরে ভারতের দীর্ঘদিনের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর কৌশল। ফলে আইএনএস বিক্রান্ত কিংবা বিক্রমাদিত্যর মতো ভারতীয় রণতরীগুলোকে এখন অনেক দূর থেকেই কষতে হতে পারে যুদ্ধের হিসাব। আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজের সলিল সমাধি ঘটাতে নতুন খেলা শুরু করেছে পাকিস্তান। ভারতের বিমানবাহী রণতরীর আধিপত্য ঠেকাতে এবার সম্পূর্ণ নতুন কৌশলে এগোচ্ছে ইসলামাবাদ। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র P-282 স্ম্যাশ মিসাইল। পাকিস্তান নৌবাহিনী সম্প্রতি তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চালু করেছে ফেজ 2 প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য বিশাল ও ব্যয়বহুল নৌবহর তৈরি না করেও আরব সাগরে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে রাখা। বিশেষজ্ঞদের মতে নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অ্যান্টি অ্যাক্সেস এবং এরিয়া ডিনাইল ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ শত্রুপক্ষ যেন সহজে পাকিস্তানের উপকূলের কাছে আসতে না পারে সেই প্রতিরোধ গড়ে তুলছে ইসলামাবাদ। 500 কিলোমিটারের বেশি পাল্লার P-282 স্ম্যাশ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 2.5 গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম। এটি কেবল দ্রুত গতিরই নয়, বরং এর আক্রমণ কৌশলও অত্যন্ত জটিল। ক্ষেপণাস্ত্রটি উপর থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে আসে এবং মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রু জাহাজের রাডার কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে মাঝ আকাশে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই নতুন অস্ত্র সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতের নৌকৌশলের দিকে। কারণ ভারতের সমুদ্রভিত্তিক শক্তির বড় অংশ নির্ভর করে আইএনএস বিক্রান্ত কিংবা আইএনএস বিক্রমাদিত্যর মতো বিমানবাহী রণতরীর ওপর। কিন্তু পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে ভারতীয় রণতরীগুলোকে এখন পাকিস্তানের উপকূল থেকে আরো দূরে অবস্থান করতে হতে পারে। এর প্রভাব হবে কৌশলগত। রণতরী যত দূরে থাকবে তার যুদ্ধ বিমানগুলোর কার্যক্ষমতা এবং দ্রুত হামলা চালানোর সক্ষমতা তত কমে যাবে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে বাড়তি চাপের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।